হ্যালো স্টুডেন্টস, আমরা ফিরে এসেছি একটা নতুন সেশনে। তবে আজকের সেশনটা কিন্তু কোয়েশ্চেন অ্যান্সারের ওপর নয়, আজকের সেশনটা একটা ছোট টপিকের ওপর। এবার আমি যে ক্লাসগুলো করব সেগুলো টপিক ওয়াইজ করব। টপিক মানে খুব বড় টপিক না, ছোট ছোট টপিক, একটা স্লাইস টপিক যেটাকে আমরা বলি। ধরো 4-5টা জিনিসের ওপর একটা টপিক আমরা পড়ব, যে টপিকগুলো এখন খুব পরীক্ষায় আসছে। তো এরকমই একটা টপিক আজকে আমি সিলেক্ট করেছি, যে টপিকটা হলো, তোমরা জানো ভারতবর্ষে যে বিভিন্ন আন্দোলনগুলো হয়েছিল, বিভিন্ন আন্দোলন স্টার্টিং ফ্রম সন্ন্যাসী রিভোল্ট 1763, একদম শেষকালে হলো নৌবিদ্রোহ বা তেভাগা মুভমেন্ট। এই যে আন্দোলনের যে ধারাবাহিকতা 1763 থেকে শুরু করে একদম 1946 অবধি যে ধারাবাহিক আন্দোলন ব্রিটিশদের এগেনস্টে, সেই আন্দোলনগুলোকে ফোকাস করেছিল কিছু জার্নাল, কিছু বই। সেই টপিকটায় আমরা আসবো, কোন কোন জার্নালের সঙ্গে, কোন কোন রিভোল্টের সঙ্গে, কোন কোন মুভমেন্টের সঙ্গে কোন কোন জার্নাল বা বই রিলেটেড রয়েছে। এরকম কিছু আমি ইম্পর্টেন্ট আন্দোলনের কথা বলবো। সব আন্দোলন তো আমাদের প্রয়োজন নেই, বা সব আন্দোলনের ওপর লেখা বইও সেভাবে নেই, যেগুলো খুব ফোকাসড হয় পরীক্ষার জন্য, বিভিন্ন পরীক্ষার জন্য। সেই জায়গাগুলো আমি আজকে একটু দেখানোর চেষ্টা করব। তোমরা ফলো করো আজকে ক্লাসটা। তাহলে আজকের ক্লাসটা হবে কি না, বিভিন্ন মুভমেন্টের সঙ্গে রিলেটেড রয়েছে যে জার্নাল বা বইগুলো, সেগুলোর কথা আমরা আজকে একটু আলোচনা করব। এগুলো হয়তো তোমরা আগেও বিভিন্ন জায়গায় পড়েছো, এগুলোকে আমি এক জায়গায় আনার চেষ্টা করছি। এবার আমি যে ক্লাসগুলো নেবো সেগুলো এই টপিক ওয়াইজ ক্লাস নেবো, যেগুলো এক জায়গায় থাকলে তোমাদের পরীক্ষার সময় সুবিধা হবে বলে আমার মনে হয়। আমরা যাবো আমাদের ফার্স্ট স্লাইডে। দেখো, জার্নালস অ্যান্ড বুকস রিলেটেড উইথ ডিফারেন্ট মুভমেন্টস, আমরা যে টাইটেলটা আজকে করেছি। ফার্স্ট আমরা দেখতে পারি ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলনের ল্যান্ডমার্ক ইভেন্ট যেটাকে বলা হয়, ল্যান্ডমার্ক মুভমেন্ট যেটাকে বলা হয়, যে আন্দোলনের ফলে টোটাল ভারতবর্ষের প্রশাসনিক ইতিহাস একেবারে চেঞ্জ হয়ে গেছিল, সেই রিভোল্ট অফ 1857। এই 57-এর ওপর লেখা প্রচুর বই রয়েছে, জার্নালের থেকে 57-এর ওপর লেখা, 1857-এর ওপর লেখা প্রচুর বই আমরা পাই। সেরকমই আমরা একটা বইয়ের কথা পাই, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, একটা ভীষণ বিতর্কিত বই, যে বইটা নিয়ে বিতর্কের আজও শেষ নেই। আমরা এই 1857-কে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলবো কি বলবো না, এই নিয়ে ডিবেট কিন্তু আজও চলছে। এবং সেই ডিবেটটা শুরু হয়েছিল যে রিমার্কটা নিয়ে, সেই রিমার্কটা কি, বি.ডি. সাভারকর বলেছিলেন ইট ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এই রিমার্কটাই বোমটা ফাটিয়েছিল। এই রিমার্কটাকে ঘিরেই শুরু হয়েছিল সাংঘাতিক একটা রিপার্কেশন হিস্টোরিয়ানদের মধ্যে, স্কলারদের মধ্যে, যে সাভারকরের মন্তব্যটা কতটা ঠিক। এবং সেই মন্তব্যটা যে বইতে প্রকাশিত হয়েছিল, বইটার নাম দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857, একটা বিখ্যাত বই, বি.ডি. সাভারকরের লেখা বই। আমরা জানি যে এইটার বিরোধিতা করেছিলেন ডক্টর আর.সি. মজুমদার তার লেখায়। তিনি এটাকে বলেছিলেন, তিনি প্রথম এটাকে ডিসকার্ড করেছিলেন যে এটা রিভোল্ট অফ 1857-কে আমরা কখনোই স্বাধীনতা যুদ্ধ বলতে পারি না। এবং তোমরা জানো আর.সি. মজুমদার এই কথাটাকে কাউন্টার করে বলেছিলেন ইট ওয়াজ নাইদার ফার্স্ট নর ন্যাশনাল নর এ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। সুতরাং এই যে ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এই বইটাতে বি.ডি. সাভারকর প্রথম বলেছিলেন এই কথাটা, যে সিপাহী বিদ্রোহ হলো প্রথম স্বাধীনতা যুদ্ধ। আমরা আরেকটা প্রসঙ্গে আসব, এই বিদ্রোহের সঙ্গে রিলেটেড আরও দুটো ইম্পর্টেন্ট বই, তার মধ্যে একটা বই বিশেষ প্রিলিমসে দিয়েছিল 1857। 1857 এই নামে দুটো বই আছে, একজন স্বাধীনতা সংগ্রামীর লেখা একটা বই, আর একজন বিখ্যাত ঐতিহাসিক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, বিখ্যাত শিক্ষক, তার লেখা বই 1857। দুটো বইয়ের নামই 1857। একটা 1857 লেখাকার মৌলানা আবুল কালাম আজাদ, বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, ফ্রিডম ফাইটার, ইয়ংগেস্ট প্রেসিডেন্ট জাতীয় কংগ্রেসের, সেই মৌলানা আজাদের লেখা বই 1857। এই নামে আর একটা বই লিখেছিলেন সুরেন্দ্রনাথ সেন, এস.এন. সেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ইতিহাস বিভাগের। সেই সুরেন্দ্রনাথ সেনের লেখা বই 1857
এই যে বইটার নাম বিসিএস প্রিলিমস একবার দিয়েছিল। তাহলে 1857 নাম দিয়ে আমরা দুটো বইয়ের নাম পাচ্ছি, একই নাম কিন্তু লেখক আলাদা, বিদ্রোহের কন্টেন্ট একই কিন্তু লেখার স্টাইল একদমই আলাদা। একটা 1857 মৌলানা আজাদের লেখা, আর একটা 1857 লেখা হচ্ছে কার না সুরেন্দ্রনাথ সেন বা ডক্টর এস.এন. সেনের। সুতরাং এই সিপাহী বিদ্রোহ এর ওপর লেখা এই বইগুলোর কথা কিন্তু, আরও প্রচুর বই লেখা হয়েছিল সিপাহী বিদ্রোহের ওপর, এই বইগুলোর কথা কিন্তু একটু জেনে যেতে হবে, কেন পিএসসি যখন একবার এর ওপর প্রশ্ন দিয়েছে এর ওপর প্রশ্ন কিন্তু আরও আসতে পারে সামনের বছরগুলোর। পিএসসি কন্ডাক্ট করে যে পরীক্ষাগুলোতে, সেই পরীক্ষাগুলোতে। আমরা নেক্সট আসবো যেটায়, সেটা হলো সাঁওতাল বিদ্রোহ। 1855 সালের সাঁওতাল বিদ্রোহ। কোনো হিস্টোরিয়ান আবার বলছেন সাঁওতাল বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী লড়াইয়ের যে স্পিরিট, সেই স্পিরিটটা নাকি সেই স্পিরিটটার ডেভেলপমেন্ট নাকি শুরু হয়েছিল প্রথম এই সাঁওতাল বিদ্রোহ থেকে। এই সাঁওতাল বিদ্রোহকে নিয়ে অনেক ঔপন্যাসিক, অনেক গল্পকার বিভিন্ন রকমের বই লিখেছেন। শুধু সাঁওতাল বিদ্রোহকে নিয়ে নয়, বিভিন্ন ট্রাইবাল মুভমেন্টের ওপর ফোকাস করে প্রচুর সাহিত্য রচিত হয়েছে বাংলায়, আমরা জানি। তার মধ্যে একটা বিখ্যাত বই অরণ্যের অধিকার, মহেশ্বেতা দেবীর লেখা বিখ্যাত বই, বিখ্যাত উপন্যাসিক মহেশ্বেতা দেবীর এই বিখ্যাত বই অরণ্যের অধিকার। এই অরণ্যের অধিকারের প্রেক্ষাপট হলো এই সিধু, কানু, চাঁদ, ভৈরবের এই সাঁওতাল বিদ্রোহ। অরণ্যের অধিকার শুধু সাঁওতাল বিদ্রোহ নয়, সাঁওতাল বিদ্রোহকে সামনে রেখে মহেশ্বেতা দেবী তুলে ধরতে চেয়েছেন এই ট্রাইবদের ওপর যে অত্যাচার, এবং সেই অত্যাচারের বিরুদ্ধে ট্রাইবদের যে জাগরণ, ট্রাইবদের যে আন্দোলন, বিভিন্ন রকম ট্রাইবের, সেই জায়গাটাকে তিনি দেখাতে চেয়েছেন যে কিভাবে তারা অরণ্যকে ধ্বংস করেছে, আর সেই অরণ্যকে ধ্বংস করার বিরুদ্ধে সেই অরণ্যের ওপর তাদের যে অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এই ট্রাইবসদের যে আন্দোলন, সেই আন্দোলনের বিষয়বস্তু হয়ে উঠেছে এই অরণ্যের অধিকার। তাহলে অরণ্যের অধিকার শুধু সাঁওতাল বিদ্রোহের ওপর লেখা নয়, অরণ্যের অধিকারে সাঁওতাল বিদ্রোহকে সামনে রেখে প্রতিফলিত হয়েছে ভারতবর্ষের ইতিহাসে, বাংলার ইতিহাসে যে ট্রাইবাল রিভোল্টগুলো হয়েছিল বিভিন্ন সময়, তার কথাও কিন্তু আমরা পাচ্ছি এই বিখ্যাত বইয়ের মধ্যে, অরণ্যের অধিকারের মধ্যে। সুতরাং সাঁওতাল বিদ্রোহ একটা খুব ইম্পর্টেন্ট একটা বই, যেখান থেকে আমরা এই সাঁওতাল বিদ্রোহের ইতিহাস আমরা জানতে পাচ্ছি। অরণ্যের অধিকার একটা ভীষণ ইম্পর্টেন্ট বই, আমাদের মনে রাখতে হবে এই বইটার কথা। নেক্সট পয়েন্টে আসবো আমরা, আর একটা গুরুত্বপূর্ণ আন্দোলন, নীল বিদ্রোহ, ইন্ডিগো রিভোল্ট। সাঁওতাল বিদ্রোহ শেষ হতে না হতেই আমরা অনেক ক্লাসে আলোচনা করেছি, তিনটে বিদ্রোহ পরপর সংগঠিত হয়েছিল। প্রথম হয়েছিল তোমার সাঁওতাল বিদ্রোহ, আমরা পড়লাম 55 থেকে 56, তারপর হয়েছিল সিপাহী বিদ্রোহ 57 থেকে 59, আবার 59 থেকে 60 অবধি চললো ইন্ডিগো রিভোল্ট, আমরা পড়েছি ইন্ডিগো রিভোল্টের বিভিন্ন দিকগুলো, সেই দিকগুলো আজকে আমরা আলোচনা করব না। এই নীল বিদ্রোহকে নিয়ে প্রকাশিত হলো যেরকম জার্নাল, তেমনি প্রকাশিত হলো বিভিন্ন বই। ইন্ডিগো রিভোল্ট নিয়ে প্রথমেই আমরা যার নাম বলতে পারি দীনবন্ধু মিত্রের নীলদর্পণ। এই দীনবন্ধু মিত্র বিখ্যাত গল্পকার, বিখ্যাত স্টোরি রাইটার। এই দীনবন্ধু মিত্র বিখ্যাত নাট্যকার, আমরা বলতে পারি দীনবন্ধু মিত্রকে। এই দীনবন্ধু মিত্রের লেখা বিখ্যাত নাটক নীলদর্পণ। এই নীলদর্পণ নিয়ে অনেক রকমের প্রশ্ন এসছে, তোমরা জানো। এই দীনবন্ধু মিত্রের আসল নাম ছিল গন্ধর্ব নারায়ণ মিত্র। দীনবন্ধু মিত্র এটা ছদ্মনামে তিনি লিখতেন। এই নীলদর্পণকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল, তোমরা জানো। সেই অনুদিত ইংরেজি বইটা প্রকাশিত হয়েছিল জেমস লংয়ের নামে। লংয়ের জরিমানা হয়েছিল, লংয়ের জেল হয়েছিল, এই ঘটনা আমরা অনেকবার ক্লাসে আলোচনা করেছি। তাহলে নীলদর্পণ একটা বিখ্যাত নাটক, সবসময় ইম্পর্টেন্ট নীলদর্পণ, যেখানে নীল বিদ্রোহের কথা প্রতিফলিত হয়েছে। আর একটা বইয়ের কথা আমরা পাই ব্লু মিউটিনি। এই বইটার কথা মনে রাখতে হবে, ব্লু মিউটিনি ইংরেজিতে লেখা একটা বই, নীল বিদ্রোহকে ফোকাস করেই লেখা হয়েছিল। লিখেছিলেন একজন ব্রিটিশ অথর ব্লেয়ার কিং। ব্লেয়ার কিং বলে একজন বিখ্যাত স্টোরি রাইটার বা বিখ্যাত একজন নভেলিস্ট লিখেছিলেন এই বইটা, যেটার নাম হলো ব্লু মিউটিনি। এই নীল বিদ্রোহকে নিয়ে লেখা বই। তাহলে নীল বিদ্রোহ এবং ব্লু মিউটিনি
এই দুটো বই, একটা ইংরেজি একটা বাংলায় লেখা, দুটো বই খুব ইম্পর্টেন্ট, ফোকাস করছে নীল বিদ্রোহের ওপর। আর নীল বিদ্রোহের কথা, নীল চাষিদের ওপর অত্যাচারের কথা বারবার ঘুরে ফিরে এসছে। যে পত্রিকাতে, আমরা জানি সেই বিখ্যাত পত্রিকা প্রচুর পরীক্ষায় আসে, সেটা হলো এই হিন্দু প্যাট্রিয়ট। এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতে আমরা কি দেখেছি না, এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতে আমরা দেখেছি নীল চাষিদের ওপর অত্যাচারের কথা বারবার ঘুরে ফিরে এসছে। এবং এই হরিশচন্দ্র মুখার্জি প্রকাশ করেছিলেন 1853-তে এই বিখ্যাত পত্রিকাটা। সুতরাং এটাও একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আমাদের জেনে রাখতে হবে। এই নীল দর্পণ, ব্লু মিউটিনি, এই দুটো বই এবং তার সঙ্গে হিন্দু প্যাট্রিয়টের কথা, এটাও একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আমাদের জানতে হবে। নেক্সট বইতে আমরা আসবো এক্সট্রিমিস্ট মুভমেন্ট। ভারতে যে চরমপন্থী আন্দোলন হলো, তোমরা জানো নরমপন্থী চরমপন্থীতে ভাগ হয়ে গেছিল কংগ্রেস 1907 সালে। তারপর থেকেই চরমপন্থীদের যে প্রভাব আমরা দেখলাম ভারতের রাজনীতিতে, সেই চরমপন্থী আন্দোলনকে ফোকাস করা হয়েছিল দুটো বইতে, দুটো বিখ্যাত বই। তার মধ্যে একটা বই তো বিসিএসে বহুবার দিয়েছে, প্রিলিতেও দিয়েছে, মেন্সেও দিয়েছে, সেটা হলো ইন্ডিয়ান আনরেস্ট। ইন্ডিয়ান আনরেস্ট এই বইটা কার লেখা তোমরা এই বইয়ে বুক কভারে দেখতে পাচ্ছ, ভ্যালেন্টাইন চিরল। এই ভ্যালেন্টাইন চিরলের কথা তোমরা সবাই জানো। এই ভ্যালেন্টাইন চিরল যিনি তিলককে বলেছিলেন ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। বিসিএস এসেছিল, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলা হয়, কে বলেছিল তাকে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলা হয়, এই প্রশ্নটা প্রিলিমসে দিয়েছিল। আর কে তাকে বলেছিল ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, সেটা মেন্সে এসেছিল। তো ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট এই কথাটা বলেছিলেন ভ্যালেন্টাইন চিরল তিলককে। কোন বইতে বলেছিলেন? বইটার নাম ছিল ইন্ডিয়ান আনরেস্ট, ভ্যালেন্টাইন চিরলের লেখা। এই বইতে তিনি তিলককে বলেছিলেন ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। ওকে, সুতরাং এটা একটা বিখ্যাত বই। আর একটা বই ভীষণ ইম্পর্টেন্ট বই, একজন বিখ্যাত ঐতিহাসিকের লেখা বই, আমাদের বাংলার একজন বিখ্যাত ঐতিহাসিক, ভারতের একজন বিখ্যাত ঐতিহাসিক, মডার্ন হিস্টোরিয়ান একজন। বইটার নাম আগে দেখে নাও, এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ। বইটার নাম এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ। এই বইটার লেখক ছিলেন ডক্টর অমলেশ ত্রিপাঠী। ডক্টর অমলেশ ত্রিপাঠী লিখেছিলেন এই বইটা এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ। ভারতবর্ষের চরমপন্থী আন্দোলনের উপর ফোকাস করেছিলেন তিনি, ডক্টর অমলেশ ত্রিপাঠী। তার লেখা বই এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ। তোমরা অমলেশ ত্রিপাঠীর নাম পেয়েছ বিদ্যাসাগর পড়ার সময়। এই অমলেশ ত্রিপাঠী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলেছিলেন ট্র্যাডিশনাল মডার্নাইজার। এবং এই অমলেশ ত্রিপাঠীরই একটা বই ছিল বিদ্যাসাগরকে নিয়ে লেখা, ট্র্যাডিশনাল মডার্নাইজার। বিদ্যাসাগরের ওপর লেখা পুরো বইটাই। সেই অমলেশ ত্রিপাঠী, বিখ্যাত মডার্ন হিস্টোরিয়ান, তিনি এই চরমপন্থী আন্দোলনের কথা তুলে ধরেছিলেন তার বিখ্যাত বই এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ। তাহলে এই চরমপন্থী আন্দোলনকে ফোকাস করেছিলেন, চরমপন্থী আন্দোলনের গতি প্রকৃতি, চরমপন্থী আন্দোলনের ক্যারেক্টার, চরিত্র, চরমপন্থী আন্দোলনের বিভিন্ন দিক, তাদের কন্ট্রিবিউশন, সমস্ত নিয়ে আলোচনা হয়েছিল এই বইটাতে। সুতরাং চরমপন্থী আন্দোলনের কথা তুলে ধরল এই দুটো বই, ইন্ডিয়ান আনরেস্ট ভ্যালেন্টাইন চিরলের লেখা, আর এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ ডক্টর অমলেশ ত্রিপাঠীর লেখা। দুটো বইয়ের কথা আমরা পেলাম। নেক্সট বইতে আমরা আসব স্বদেশী আন্দোলন। ভারতবর্ষের ইতিহাসের একটা, বলতে পারি আমরা, একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ আন্দোলন স্বদেশী আন্দোলন। বঙ্গভঙ্গের বিরুদ্ধে এই আন্দোলন হয়েছিল, তোমরা পড়েছো। সেই আন্দোলনের কথায় আমরা আজকে আসবো না, আমাদের বিষয় নয় আজকে সেটা। স্বদেশী আন্দোলনকে তুলে ধরা হলো বিভিন্ন ধরনের কাগজ, বিভিন্ন ধরনের উপন্যাস, বিভিন্ন ধরনের কবিতায়, গানে। তোমরা জানো কিভাবে স্বদেশী হাওয়া বয়েছিল এই 1905 থেকে 1908-এর মধ্যে, এই সময়টাতে। আমরা দু একটা কথা বলে দিই, দু একটা ইম্পর্টেন্ট জার্নাল বইয়ের নাম বলি। স্বদেশী আন্দোলনের কথা আমরা পেলাম প্রথম যে পত্রিকাতে, সেটা হলো সঞ্জীবনী। সঞ্জীবনী আমরা পেলাম, একটা বিখ্যাত পত্রিকা, কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী। তোমরা জানো বিখ্যাত পত্রিকা। কি পেয়েছিলাম আমরা এখানে? কৃষ্ণকুমার মিত্রের নাম কেন বারবার ঘুরে ফিরে আসে এই স্বদেশী আন্দোলনের ইতিহাসে? এই কৃষ্ণকুমার মিত্রই সঞ্জীবনী পত্রিকাতে প্রথম বয়কট শব্দটা সাজেস্ট করলেন। এই যে আমরা বলি বয়কট স্বদেশী,
এই যে বয়কটের কনসেপ্টটা প্রথম আমরা পেলাম কৃষ্ণকুমার মিত্রের এই পত্রিকা সঞ্জীবনীতে। নেক্সট আমরা যেটা বিসিএসও এসেছিল, স্বদেশী আন্দোলনকে নিয়ে লেখা হয়েছিল, রবীন্দ্রনাথ লিখেছিলেন ঘরে বাইরে। আমরা জানি রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস, সত্যজিৎ রায় সিনেমাও করেছিলেন এই ঘরে বাইরে নিয়ে। সন্দীপ, বিমলা এইসব চরিত্রের কথা আমরা পাই যে বিখ্যাত উপন্যাসে। এটা তোমরা সবাই জানো স্বদেশী আন্দোলনকে নিয়ে। আর গোড়া বলে আর একটা উপন্যাসের কথা আমরা পাই, রবীন্দ্রনাথের লেখা গোড়া, সেখানেও আমরা পাচ্ছি এই স্বদেশী আন্দোলনের কথা। তাহলে এই জার্নাল, এই বইগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। তাছাড়াও রবীন্দ্রনাথ লিখেছিলেন স্বদেশী গান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা বাংলার মাটি বাংলার জল, এই গানগুলো তার লেখা। সুতরাং স্বদেশী আন্দোলনের একটা হাওয়া আমরা দেখেছি রবীন্দ্র সাহিত্যে। এবং এই রবীন্দ্রনাথই প্রথম আত্মশক্তির যে ধারণা, সেই আত্মশক্তির ধারণা তুলে ধরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যে আত্মশক্তির ধারণার ওপর বেস করেই স্বদেশী আন্দোলন পরিচালিত হয়েছিল। তাহলে স্বদেশী আন্দোলন এবং রবীন্দ্রনাথ এই দুটোকে কিন্তু আলাদা করা যায় না, দুটো একেবারে একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। আমরা নেক্সট পয়েন্টে যাব। স্বদেশী আন্দোলনের পর হোম রুল মুভমেন্ট, ভারতবর্ষের আর একটা ইম্পর্টেন্ট মুভমেন্ট। স্বরাজ অর্জনের জন্য যে আন্দোলন হয়েছিল ভারতবর্ষের ইতিহাসে, সেই স্বরাজ অর্জনের একটা বিখ্যাত আন্দোলন হোম রুল আন্দোলন। আমরা জানি হোম রুল আন্দোলন সম্পর্কে অনেক কিছু আমরা পড়েছি। হোম রুল আন্দোলনের প্রধান আর্কিটেক্ট ছিলেন দুজন, বিজি তিলক আর তার সঙ্গে ছিলেন অ্যানি বেসান্ট। আমরা জানি এদের নেতৃত্বের কথা। এই হোম রুল আন্দোলনের কথা তুলে ধরা হয়েছিল দুটো পত্রিকায়, একটা কমনওয়েলথ আর একটা নিউ ইন্ডিয়া। কমনওয়েলথ পত্রিকাটা পাবলিশ করেছিলেন কে না, অ্যানি বেসান্ট, এটাকে পাবলিশ করেছিলেন অ্যানি বেসান্ট। আর নিউ ইন্ডিয়া নিউ ইন্ডিয়া যে জার্নালটা, এটার সঙ্গে দুজনের নাম আমরা পাই, একটা বিপিন চন্দ্র পাল আর একটা অ্যানি বেসান্ট। এই নিউ ইন্ডিয়া আর কমনওয়েলথ, এই দুটো জার্নালের মধ্য দিয়ে হোম রুল আন্দোলনের কথা তুলে ধরা হয়েছিল। হোম রুল আন্দোলনের যে বিভিন্ন দিকগুলো, তার উদ্দেশ্য, এইগুলোকে প্রতিফলিত হয়েছিল এই দুটো জায়গায়। কমনওয়েলথ পাবলিশড বাই অ্যানি বেসান্ট, নিউ ইন্ডিয়া এটার সঙ্গে জড়িত ছিলেন, নিউ ইন্ডিয়ার সঙ্গে বিপিন চন্দ্র পাল এবং অ্যানি বেসান্ট, এরা দুজনেই। সুতরাং আমরা জানি। আর একটা কথা তোমাদের বলে দিই, এই যে দুটো পত্রিকার নাম আমরা দিয়েছি, কমনওয়েলথ, নিউ ইন্ডিয়া, এগুলো ছিল আবার থিওসফিক্যাল সোসাইটির মুখপত্র বা থিওসফিক্যাল সোসাইটির নিজস্ব জার্নাল আমরা বলতে পারি, কমনওয়েলথ আর নিউ ইন্ডিয়া, এই দুটো পত্রিকা। এটাও আমাদের জেনে নিতে হবে। সুতরাং হোম রুল আন্দোলনকে তুলে ধরেছিল এই দুটো পত্রিকার কথা আমাদের কাছে পরীক্ষার জন্য খুব দরকার, ভালো করে পড়তে হবে এই দুটো। নেক্সট পয়েন্টে আমরা আসব, নন কোঅপারেশন মুভমেন্ট। আমাদের গান্ধীজি অনেকগুলো পত্রিকা প্রকাশ করেছিলেন এবং নন কোঅপারেশন মুভমেন্টের কথা আমরা পেলাম ইয়ং ইন্ডিয়া, যে বিখ্যাত পত্রিকা মহাত্মা গান্ধীর, সেখানে আইন অমান্য আন্দোলন, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, এখানেও আমরা পেলাম কি না ইয়ং ইন্ডিয়ার কথা পেলাম আমরা। ইয়ং ইন্ডিয়া যে পত্রিকাটা, সেখানেও আমরা এই আইন অমান্য আন্দোলনের কথা পেলাম। ভারতবর্ষের দুটো বিখ্যাত মাস মুভমেন্ট, দুটো বিখ্যাত গণ আন্দোলন গান্ধীজির নেতৃত্বে হয়েছিল, একটা অসহযোগ আন্দোলন এবং আর একটা আইন অমান্য আন্দোলন। এই দুটো আন্দোলনের মধ্য দিয়ে আমরা ভারতবর্ষের একটা নতুন উন্মেষ আমরা পেলাম জাতীয়তাবাদী আন্দোলনের। সেই দুটো পত্রিকার সঙ্গেই জড়িত ছিল ইয়ং ইন্ডিয়া। গান্ধীজি পাবলিশ করেছিলেন এই দুটো জার্নাল। গান্ধীজির আরেকটা আন্দোলনের কথায় আমরা আসব, সেটা হলো কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এই কুইট ইন্ডিয়া মুভমেন্টের কথা আমরা পেয়েছি কোথায়? হরিজন পত্রিকায়। গান্ধীজি, তোমরা জানো যে 1932 থেকে 34 এই সময়ের মধ্যে গান্ধীজি হরিজনদের ডেভেলপমেন্টের জন্য নিজেকে একেবারে ইনভলভ করেছিলেন। 1932 থেকে 1934, এই 1932 থেকে 1934 জন্য গান্ধীজি হরিজনদের জন্য অনেক কিছু করেছিলেন। যেমন 1932-তে তিনি ফাউন্ডেশন করেছিলেন অল ইন্ডিয়া হরিজন সংঘ, হরিজন সেবক সংঘ তৈরি করেছিলেন তিনি 1932। 33-তে তিনি প্রকাশ করেছিলেন এই পত্রিকাটা, হরিজন পত্রিকা। 1933-তে প্রকাশিত হয়েছিল হরিজনদের নিয়ে
এই পত্রিকা গান্ধীজি পাবলিশ করেছিলেন 1933-এ, যে পত্রিকায় আমরা পরবর্তীকালে দেখলাম ভারত ছাড়ো আন্দোলনের কথা তুলে ধরা হয়েছিল 33-তে। এবং গান্ধীজি এই সময়ের মধ্যেই পরিচালনা করেছিলেন হরিজন যাত্রা, সারা ভারতবর্ষ তিনি পরিক্রমা করেছিলেন হরিজনদের ডেভেলপমেন্টের জন্য। সুতরাং এখানে আমাদের যেটা জেনে রাখতে হবে, ভারত ছাড়ো আন্দোলনের কথা তুলে ধরা হয়েছিল এই হরিজন পত্রিকাতে, এবং ভারত ছাড়ো আন্দোলনের রেজলিউশন, প্রস্তাব, ভারত ছাড়ো আন্দোলনের কর্মসূচি, এগুলো ঘোষিত হয়েছিল গান্ধীজির যে বিখ্যাত পত্রিকা, সেটা হলো এই হরিজন পত্রিকা। এটা আমাদের মনে রাখতে হবে। ভারত ছাড়ো আন্দোলনের কথা তুলে ধরা হয়েছিল এই হরিজন পত্রিকায়। ইয়ার অফ পাবলিকেশন ছিল তোমার 1933। নেক্সট আমরা আসবো যেটায়, সেটা হলো গান্ধীজ মুভমেন্ট ইন সাউথ আফ্রিকা। আমরা জানি গান্ধীজির একটা বিশাল একটা তার পলিটিক্যাল কেরিয়ারের একটা বিরাট অংশ কেটেছিল আমরা জানি সাউথ আফ্রিকায়। 1893 থেকে 1915 পর্যন্ত, 15-এ তিনি ভারতে এসেছিলেন, 14 অবধি যদি আমরা ধরি, তো 1893 থেকে 1914 এই সময়ের মধ্যে গান্ধীজির একটা গুরুত্বপূর্ণ সময় স্পেন্ড করেছেন সাউথ আফ্রিকায়। সাউথ আফ্রিকায় গান্ধীজির আন্দোলনের মূল উদ্দেশ্য তোমরা সবাই পড়েছো। এক কথায় যেটা আমরা বলতে পারি অ্যাপার্থেড, যেটা নিয়ে নেলসন ম্যান্ডেলা পরবর্তীকালে আন্দোলন করেছিলেন বর্ণবৈষম্যতার বিরুদ্ধে। তো সেই আন্দোলনের কথা আমরা বারবার বিভিন্ন পত্রিকায় পেয়েছি, গান্ধীজি সাউথ আফ্রিকা পর্বের কথা, গান্ধীজি সাউথ আফ্রিকায় যে পলিটিক্যাল কেরিয়ার ডেভেলপ করেছিল তার কথা। সেই পত্রিকার মধ্যে একটা অন্যতম পত্রিকা, সেটা হলো ইন্ডিয়ান ওপিনিয়ন। দেখো এই কাগজের ফার্স্ট পেজে লেখা রয়েছে পাবলিশড উইকলি ইন ইংলিশ অ্যান্ড গুজরাটি। দুটো ভাষাতেই প্রকাশিত হতো সাউথ আফ্রিকায়। তোমরা জানো যে সাউথ আফ্রিকায় গান্ধীজি গেছিলেন একটা গুজরাটি ল কোম্পানিতে একটা কেস করার জন্য, কেস লড়ার জন্য। আবদুল্লাহ অ্যান্ড কোম্পানি, ইট ওয়াজ এ গুজরাটি কোম্পানি, একটা লিগাল, একটা ল ফার্ম যেটাকে আমরা বলতে পারি। এই পত্রিকাটা প্রকাশিত হয়েছিল ইংরেজি এবং গুজরাটিতে সাইমালটেনিয়াসলি। তো সেই ইন্ডিয়ান ওপিনিয়ন যে পত্রিকাটা তিনি প্রকাশ করেছিলেন ফ্রম সাউথ আফ্রিকা, একটা প্রশ্ন দেয় সাউথ আফ্রিকা থেকে প্রকাশিত গান্ধীজির পত্রিকাটার নাম কি? উত্তর আমরা জানি ইন্ডিয়ান ওপিনিয়ন। সেই ইন্ডিয়ান ওপিনিয়নে আমরা বিভিন্ন বিষয়, সাউথ আফ্রিকায় গান্ধীজির বিভিন্ন আন্দোলনের কথা, তিনি কিভাবে নাটাল সত্যাগ্রহ থেকে শুরু করে, টলস্টয় ফার্ম থেকে শুরু করে, ফোনিক্স ফার্ম থেকে শুরু করে, এইসব যে অ্যাক্টিভিটি ছিল, পুরো অ্যাক্টিভিটিটার কথা আমরা পাই এই ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকায়। দ্যাট ওয়াজ পাবলিশড ফ্রম সাউথ আফ্রিকা। এটা আমাদের মনে রাখতে হবে ভালো করে। এবং গান্ধীজির আরেকটা জিনিস আমাদের পড়তে হবে, সেটা হলো হিন্দ স্বরাজ। এখান থেকে প্রশ্ন এসছে, তোমরা জানো হিন্দ স্বরাজ এই যে বইটা, এটা একটা বই অ্যাকচুয়ালি। এই হিন্দ স্বরাজ থেকে আমরা কি জানতে পারি? গান্ধীজির পলিটিক্যাল কনসেপ্ট, গান্ধীজির স্বরাজের কনসেপ্ট, গান্ধীজি স্বরাজ সম্পর্কে কি ভাবছেন, সেই কনসেপ্টটার কথা আমরা পাই হিন্দ স্বরাজে। তোমরা জানো বিসিএস মেন্সে প্রশ্ন এসেছিল গান্ধীজি হিন্দ স্বরাজ বইটা কখন লিখেছিলেন। ইংল্যান্ড থেকে সাউথ আফ্রিকায় ফেরার সময় কিডলম্যান ক্যাসেল বলে একটা জাহাজে করে ফিরছিলেন। আমিও আরও অন্যান্য ক্লাসে এই কথাটা বারবার বলেছি। কিডলম্যান ক্যাসেল বলে একটা জাহাজে ফিরছিলেন, সেই জাহাজে বসে লেখা এই হিন্দ স্বরাজ। এটাও একটা খুব ইম্পর্টেন্ট বই, হিন্দ স্বরাজ, যেটাকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল ইন্ডিয়ান হোম রুল এই নামে। সুতরাং গান্ধীজির পত্রপত্রিকাগুলো, বইগুলো একটু ভালো করে দেখে নিতে হবে এবং তার কন্টেন্টগুলো কী ছিল। এখন কন্টেন্ট থেকে প্রশ্ন আসছে, সেই জন্যই আমি কতগুলো আন্দোলনের কথা আজকে আমরা আলোচনা করছি, যে কোন আন্দোলনের কথা কোন জার্নাল বা বই তুলে ধরেছে। আমরা নেক্সট আসব, সেটা হলো সন্ন্যাসী বিদ্রোহ। আমরা জানি সন্ন্যাসী বিদ্রোহ 1763-তে, 1763-তে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল। এই সন্ন্যাসী বিদ্রোহতে নেতৃত্ব দিয়েছিলেন ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী। এবং এই সন্ন্যাসী বিদ্রোহী ছিল ব্রিটিশ সরকারের এগেনস্টে প্রথম আন্দোলন ভারতীয়দের, ফার্স্ট অ্যান্টি ব্রিটিশ রিভোল্ট এটাকে বলা হয়। আমরা অন্য ক্লাসে আলোচনা করেছি। 1763-তে এই সন্ন্যাসী বিদ্রোহের কথা তুলে ধরেছিল
যেটা ক্লাসিক একদম নভেল যেটাকে আমরা বলি, একদম ক্লাসিক লিটারেচার, আমাদের বেঙ্গলি লিটারেচারের একদম ক্লাসিক এক্সাম্পল, সেটা হলো আনন্দমঠ। এটা সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা। আর একটা নাটকের কথা আমাদের মনে রাখতে হবে, টিনের তলোয়ার। তোমরা যারা নাটক টাটক দেখো বা নাটক টাটক পড়ো, তারা উৎপল দত্তের নাম শুনেছ, বিখ্যাত অভিনেতা, নট, নাট্যকার, যাই বলো না কেন। সেই উৎপল দত্ত লিখেছিলেন টিনের তলোয়ার বলে একটা বিখ্যাত নাটক, এবং তার একটা দলও ছিল পিএলটি বলে। এই পিএলটি দলের প্ল্যাটফর্মে এই নাটক বহুবার অভিনীত হয়েছে। খুব একটা জনপ্রিয় নাটক হয়েছিল এই টিনের তলোয়ার। এই টিনের তলোয়ারের মূল প্রেক্ষাপট ছিল কিন্তু এই সন্ন্যাসী বিদ্রোহ। সুতরাং সন্ন্যাসী বিদ্রোহকে নিয়ে লেখা টিনের তলোয়ার, এটা ভীষণ ইম্পর্টেন্ট। উৎপল দত্তের লেখা নাটক। আর বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ তো সবসময় ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসছে এগুলো। সুতরাং এই ধরনের যে বইগুলো, এই বইগুলো আমাদের একটু ভালো করে দেখে রাখতে হবে। নেক্সট আমরা আসবো আমাদের ভারতবর্ষের ইতিহাসে দুটো যুদ্ধ, পলাশী আর বক্সার। এই পলাশীর যুদ্ধ, যে যুদ্ধ মধ্যে দিয়ে হিস্টোরিয়ানরা বলছেন, যদুনাথ সরকার বলছেন, ভারতবর্ষে আধুনিক যুগের নাকি সূচনা হয়েছিল। মডার্ন পিরিয়ড অফ ইন্ডিয়ান হিস্ট্রি হ্যাড বিগান থ্রু ব্যাটেল অফ পলাশী। সেই বিখ্যাত পলাশীর যুদ্ধ, যে পলাশীর যুদ্ধর কথা বললেই আমাদের মনে পড়ে বাংলা সাহিত্যের একটা বিখ্যাত সৃষ্টি, পলাশীর যুদ্ধকে নিয়ে লেখা একটা বিখ্যাত বই নবীনচন্দ্র সেনের পলাশীর যুদ্ধ। একটা ক্লাসিক বলা যেতে পারে পলাশীর যুদ্ধ এই বইটা। এই পলাশীর যুদ্ধে অনেকে বলছেন যে চাইল্ড হ্যারল্ড বলে একটা বই আছে বায়রনের লেখা। বায়রনের কথা তোমরা পেয়েছ, বিশ্ব সাহিত্যের একজন বিখ্যাত সাহিত্যিক বায়রন, কবি, পোয়েট ছিলেন বায়রন। এই বায়রন একটা বই লিখেছিলেন, বইটার নাম ছিল, কবিতার বইটার নাম ছিল চাইল্ড হ্যারল্ড। অনেকে বলছেন, সমালোচকরা বলছেন, এই চাইল্ড হ্যারল্ডের যে স্টাইল, যুদ্ধের যে স্টাইল, মানে বর্ণনার যে স্টাইল ইউজ করেছিলেন বায়রন, নবীনচন্দ্র সেনের এই পলাশীর যুদ্ধে নাকি এই স্টাইলটাকেই ফলো করেছিলেন নবীনচন্দ্র সেন। এই চাইল্ড হ্যারল্ড, এই কাব্যগ্রন্থে যে স্টাইলটা ফলো করা হয়েছিল, চাইল্ড হ্যারল্ডও একটা যুদ্ধের কাহিনী নিয়ে লেখা, বায়রন লিখেছিলেন। তো সেই নবীনচন্দ্র সেনের পলাশীর যুদ্ধ, এই যুদ্ধে, এই বইতে শুধু পলাশীর যুদ্ধের বিবরণ নয়, এই পলাশীর যুদ্ধের বিবরণের পাশাপাশি রয়েছে এখানে কি না জাতীয়তাবাদের উন্মেষ আমরা পাচ্ছি এই বইটার মধ্যে। জাতীয়তাবাদের উন্মেষ, তোমাদের যদি জিজ্ঞেস করি এই জাতীয়তাবাদের উন্মেষ আমরা পেলাম প্রথম কোন বিখ্যাত সোশ্যাল রিফর্মারের লেখায়? ডিরোজিওর বিখ্যাত কাব্যগ্রন্থ টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। এই যে বইটা ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এই বইতে কিন্তু প্রথম জাতীয়তাবাদের উন্মেষ আমরা পাই। এই জন্য ডিরোজিওকে বলা হয় যে ভারতবর্ষের প্রথম জাতীয়তাবাদী কবি বা ফার্স্ট ন্যাশনালিস্ট পোয়েট। আমরা নবীনচন্দ্র সেনের এই বিখ্যাত কাব্যগ্রন্থ পলাশীর যুদ্ধতেও পাচ্ছি এই জাতীয়তাবাদের উন্মেষের কথা, যার মধ্যে দিয়ে এই জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল ভারতবর্ষের ইতিহাসে। তো আমরা আজকে এই যে ছোট্ট একটা ক্লাস আমরা করলাম, এই ক্লাসে আমরা অনেকগুলো আন্দোলনের কথা বললাম, যে আন্দোলনগুলো তোমাদের কাছে সবাই পরিচিত, ভীষণভাবে পড়ো এই আন্দোলনগুলো তোমরা সবাই, ঠিক আছে? কিন্তু এই আন্দোলনগুলোর সঙ্গে জড়িয়ে আছে যে বই, যে কাব্যগ্রন্থ, যে জার্নাল, এগুলোর কথাও কিন্তু আমাদের পড়তে হবে ভীষণভাবে, এটাও কিন্তু আমাদের ভীষণভাবে দেখতে হবে এই বইটা। সুতরাং পলাশীর যুদ্ধ এই যে জায়গাটা, এটা আমাদের কাছে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এবং আমরা শুরু করেছিলাম সিপাহী বিদ্রোহ দিয়ে, আমরা শেষ করলাম পলাশীর যুদ্ধ দিয়ে। কারণটা কি? তার কারণ 1757 থেকে 1857, এই 100 বছর, অনেকে বলেন যে সিপাহী বিদ্রোহের একটা অন্যতম কারণ নাকি ছিল, একটা রটনা রটেছিল যে ভারতবর্ষে ব্রিটিশ শাসন নাকি 100 বছর কায়েম থাকবে, 100 বছর পর ব্রিটিশরা নাকি চলে যাবে। একটা রিউমার নাকি রটেছিল 1857-এ, এবং এটা একটা সাইকোলজিক্যাল কারণ হিসেবে দেখানো হয় সিপাহী বিদ্রোহের। তো আমরা জানি 1757-তে পলাশীর যুদ্ধ, যার মাধ্যমে ব্রিটিশ কোম্পানির প্রভুত্ব কিছুটা স্থাপিত হয়েছিল ভারতবর্ষের, বাংলার ইতিহাসে। আর 100 বছর পর 57-তে আমরা দেখলাম জনগণের মধ্যে যে উন্মেষ,
সেই উন্মেষে একটা ইম্পর্টেন্ট মনস্তাত্ত্বিক কারণ কাজ করলো, সেটা হলো এইটা। সুতরাং এই যে আন্দোলনগুলো আজকে পড়ালাম, আন্দোলনগুলোর কথা তোমরা জানো, বইগুলোর কথা, জার্নালগুলোর কথা, এগুলো একটু ভালো করে দেখতে হবে। আমরা এরকম ছোট ছোট টপিক নিয়ে আসবো। তোমরা বুঝতেই পারছো যে এই টপিকগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। বিভিন্ন পরীক্ষা এই ধরনের টপিক আসে। আমি এই সামনের ক্লাসগুলোতে এই ধরনের কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো আমার মনে হয় তোমাদের কাছে উপকৃত হবে তোমরা। আজকে এত পর্যন্তই। আমরা আবার নতুন ক্লাসে ফিরবো, আবার এরকম ছোট ছোট কিছু টপিক নিয়ে।